চেয়ারম্যানের অপসারণ দাবিতে একাত্তা এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউনের হুমকি, মূল্যস্ফীতি ৫% নিচে দেখতে চান গভর্নর। নতুন নোট নিয়ে গ্রাহকের ভোগান্তি চরমে, নিচ্ছে না এটিএম, সিআরএম ও ভেন্ডিং মেশিনগুলো, সফটওয়্যার হালনাগাদ জরুরি বলছে কেন্দ্রীয় ব্যাংক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে কমেছে তেলের দাম, সপ্তাহের মধ্যে নেমেছে সর্বনিম্নে, এশিয়ায় শেয়ার বাজারে ইতিবাচক ধারার ইঙ্গিত। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করতে হবে এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। মঙ্গলবার রাজস্ব ভবনের সামনে সংবাদ সম্মেলনের দাবিতে আজও বিক্ষোভ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় তারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবি জানায়। অচলাবস্থা নিরসনে এনবিআর কর্তৃপক্ষ গতকাল আন্দোলনরত কর্মকর্তাদের 6 জনকে সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করার এই আদেশ জারি করলেও তেমন কোনো প্রস্তাব পায়নি বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার 5 ঘন্টার কলমবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে পরিষদটি। আমরা কোনো ভাইয়ের মাধ্যমে ওর মাধ্যমে কোনো ফোন কল এগুলাকে আমরা কোনো অগ্রগতির কোনো সিম্পটম হিসেবে নিচ্ছি না। এই পর্যায়ে আমরা এটাকেও আমরা বলবো যে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করার দাবি জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় অনতিবিলম্বে রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের বর্জনের শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনের লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে। আন্দোলনকারীরা জানান আগামী দুদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। এরপরও যদি আগামী 27 জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হয় তবে 28 জুন থেকে দেশব্যাপী লাগাতার কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এর আওতায় শুধু আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া কর, কাস্টমস ও ভ্যাটের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এনবিআর এর কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠনের পর থেকে এই সংকটের শুরু। এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে এনবিআর কর্মকর্তারা। এরপর আন্দোলনের সামনের সারিতে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হলে রীতিমতো অচলাবস্থা তৈরি হয় রাজস্ব বোর্ডে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সবাইকে ডিজিটাল লেনদেনের মধ্যে আনতে পারলে স্বচ্ছ সমাজ গড়া সহজ হবে, রাজস্ব আদায় বাড়বে সরকারের। রাজধানীর একটি হোটেলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ করতে কাজ করার তাগিদ দেন গভর্নর। তিনি আরও বলেন, ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিয়ে 7টি ব্যাংক নিজস্ব আর্থিক কার্যক্রম পরিচালনা করবে। ইতিমধ্যে 20টি ব্যাংক ও এই পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আগামী জানুয়ারিতে বাকি ব্যাংকগুলোতেও একই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। গভর্নর আরও জানান, জুলাইয়ে বিদেশি মুদ্রার রিজার্ভ $27 বিলিয়ন ছড়াবে। If we bring everybody into the financial system in a transparent way, our taxes will go up, our accountability will increase, we will have a much more prosperous, balanced society, not unbalanced. Right now, what we have is unbalanced. টাকার নতুন নোট নিয়ে গ্রাহকের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করলেও দায় নিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। দায় চাপানো হচ্ছে আর্থিক অন্যান্য প্রতিষ্ঠানের ঘাড়ে। নতুন এই নোট চিনতে পারছে না এটিএম, সিআরএম ও ভেন্ডিং মেশিনগুলো। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বলছে সফটওয়্যার হালনাগাদ করা জরুরি। তাহলে কেন এই উদ্যোগ আগে নেওয়া হয়নি, নেই তার সদুত্তর। মিনা ফিরদৌসের প্রতিবেদন। ঈদের নতুন টাকা পেতে কারাকারি হলো এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রো রেলের টিকিট, সিআরএম মেশিন জমা নিচ্ছে না আমানত।
ঈদের আগে গত ২ জুন বাজারে ২০, ৫০ ও ১,০০০ টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন এক নতুন ভোগান্তির নাম। টিকিট কেনার মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মাত্রই একটা ৫০ টাকার করলাম, ৫০ টাকার নোট ছিল যেটা নতুন এবছরে যেটা ছাড়ছে আর কি, তো ওইটা দিয়ে দেখলাম যে ওইটা নিচ্ছে না। এই টাকাটা আমি আবার সিআরএম মেশিনে জমা দিতে যাচ্ছি, ওইটা নিচ্ছে না, এটা তো খুব প্রবলেম হচ্ছে আমাদের। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নোট শনাক্তে সফটওয়্যার হালনাগাদ করা জরুরি। ঠিক প্রাককালীন টাকাটা ছেড়েছিলাম নতুন নোট, যার ফলে ব্যাংকগুলো এই নোটগুলোকে তাদের মেশিনকে যে চিনাবে সে চেনানোর পর্যাপ্ত সময় তারা পায়নি। এটা একটা টেকনিক্যাল ইস্যু। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে ৩ থেকে ৫ দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা ১০ থেকে ১৫ দিনও লাগবে। গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও পুরো বিষয়টির জন্য আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানকে দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ মানুষকে ভোগান্তিতে থাকতে হবে, কিন্তু এই জন্য কেন্দ্রীয় ব্যাংকও দুঃখ প্রকাশ করছে এবং ব্যাংকগুলোর তরফ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং এর কারণে যে জনগণ সাফারিংস করছে এটা ব্যাংকগুলো ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। কোনো উৎসবকে সামনে রেখে আর নতুন টাকা না আনার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণ আসছে নতুন প্রকল্প। রোহিঙ্গাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধানে নেওয়া নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় 650 কোটি টাকা। মঙ্গলবার সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। সভায় মোট 15টি প্রকল্প উত্থাপন করা হয়, যেগুলো ব্যয় ধরা হয়েছে 6,868 কোটি টাকা। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য নেওয়া নতুন প্রকল্পটি 2028 সালের মধ্যে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পে 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরে কমেছে তেলের দাম। গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া এশিয়ার শেয়ার বাজারে ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই লাগাম ছাড়া অপরিশোধিত তেলের বাজার। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও 4% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $68, যা হামলা শুরুর আগের অবস্থানে ফিরেছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোতেও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী। এর আগে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার 5 মাসে সর্বোচ্চ সীমা ছাড়ায় তেলের বাজার। যুদ্ধবিরতি কার্যকরের খবরে আবারও আশা জাগাচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে এটিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। যমুনা ব্যাংকের 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত, যার সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। সভায় 2024 সালের জন্য 17.50% ক্যাশ এবং 6.50% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়া গত বছর 31শে ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করার পাশাপাশি শেয়ার হোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের উপর মতামত ব্যক্ত করেন। রাজস্ব ফাঁকি উদ্ঘাটন অভিযান থেকে 9 মাসে 994 কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এনবিআর জানিয়েছে, 2024 সালের সেপ্টেম্বর থেকে গেল মে পর্যন্ত সংস্থাটির কাস্টমস ও আয়কর 2 অনুবিভাগের মাঠ পর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা দল মোট 16,572টি কর বা রাজস্ব ফাঁকির ব্যাপারে অভিযান পরিচালনা করেছে। এসব ঘটনায় রাজস্ব ফাঁকির পরিমাণ ছিল 6,246 কোটি টাকা এবং আদায়ের পরিমাণ 994 কোটি টাকা।
সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি উভয় বাজারে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণের লেনদেন বেড়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4717 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 96 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 236টির, কমেছে 92টির এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 96 পয়েন্ট বেড়েছে। সূচকের সঙ্গে গত দিনের চেয়ে এদিন লেনদেনও 17 কোটি টাকা বেড়েছে। শেষ করছি পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।